হ্যালো এভরিওয়ান, ব্ল্যাকবোর্ড ইউটিউব চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগত। এর আগে যে দুটো ভিডিও আপলোড করা হয়েছিল, লাস্ট দুটো ভিডিও ছিল পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 2007, যে এক্সামটা 15/6/2008 হয়েছিল, তার ফার্স্ট শিফটের অঙ্কের কোশ্চেনের সলিউশন আমরা শুরু করেছিলাম। লাস্ট দুটো ভিডিওতে 19টা অঙ্ক আমরা সলভ করেছি। টোটাল 50টা অঙ্ক ছিল ওই ফার্স্ট শিফটে। তার মধ্যে দুটো ভিডিওর সাহায্যে আমরা 19টা ভিডিও সলভ করেছি। বাকি যে 31টা অঙ্ক আছে, সেই 31টা অঙ্ক নিয়ে আজকের ভিডিও। এটা ৩ নম্বর ভিডিও। এই ৩টে ভিডিওতে আমরা ফার্স্ট শিফট ক্লার্কশিপ 2007 এর ফার্স্ট শিফটে যতগুলো অঙ্ক ছিল, অর্থাৎ টোটাল 50টা অঙ্ক, সেই 50টা অঙ্কের সলিউশন আমরা এখানে নিয়ে আসছি। এই ধরনের অঙ্কগুলো প্রতিটা বর্তমানে যে সমস্ত এক্সামগুলো হতে চলেছে এবং হচ্ছে, সমস্ত এক্সামের জন্যই গুরুত্বপূর্ণ এবং রেলিভেন্ট। এই ধরনের অঙ্ক আগেও আসতো, এখনো আসে। তো শুরু করছি আমরা, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রথম অঙ্ক, যেটা 20 নম্বর অঙ্ক। এর আগে 19টা হয়েছে, 20 নম্বর অঙ্ক। আমরা নাম্বারিংটাকে একটুখানি চেঞ্জ করে নিয়েছি বোঝার সুবিধার জন্য। 20 থেকে 50 পর্যন্ত আমরা যাব। টোটাল 31টা অঙ্ক। এর আগের দুটো ভিডিওতে 19টা অঙ্ক আমরা কমপ্লিট করেছি। চলে যাচ্ছি একেবারে প্রথম অঙ্কে। আচ্ছা, এই অঙ্ক প্রসঙ্গে বলে রাখি যে যদি অঙ্কের ক্ষেত্রে কারোর কোনো ভিডিওর মধ্যে ত্রুটি, ভুল, প্রিন্টিং ভুল বা কোশ্চেনের কোনো ভুল ধরা পড়ে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কেউ। তাহলে কি হবে, আমার পক্ষে এটাকে পরবর্তীকালে নতুন ভিডিও করার সময় ইমপ্রুভ করতে সুবিধা হবে। পরবর্তীকালের ভিডিও যাতে ভালো আমি দিতে পারি, যেটা ইউজফুল হয়, কাজে লাগে, সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। কমেন্ট করলে সুবিধা হবে। চলে যাচ্ছি প্রথম অঙ্ক। কি আছে প্রথম অঙ্ক দেখে নিই। গ্রেইনস আর বট অ্যাট 4 কেজি ফর ₹28 and sold at 3 কেজি ফর ₹27. দি গেন অর লস মেড বাই সেলিং 80 কেজি গ্রেইনস। এর অর্থ কি? না, 4 কেজি কিনেছে 28 টাকায়। কি বলেছে? 4 কেজি কিনছে 28 টাকায়। প্রথম যে ইনফরমেশন, 4 কেজি 28 টাকায়। অর্থাৎ 4 কেজি যদি 28 টাকায় কেনে, 1 কেজির দাম কত? 1 কেজির দাম হবে 28/4, অর্থাৎ 7 টাকা। এটা আমার কেনা। আমি এখানে সিপি লিখলাম, কস্ট প্রাইস। এসপি সোল্ড কত করেছে? 3 কেজি বিক্রি করেছে 27 টাকায়। অর্থাৎ 1 কেজির দাম কত? বিক্রির দাম 27/3, অর্থাৎ 9 টাকা। অর্থাৎ 1 কেজি কেনে 7 টাকায়, বিক্রি করে 9 টাকায়। অর্থাৎ 1 কেজি কেনার পরে যদি সেটাকে বিক্রি করে আমার লাভ হয় 9 - 7, অর্থাৎ 2 টাকা লাভ 1 কেজিতে। কি বলা আছে যে গেন অর লস মেড বাই সেলিং 80 কেজি গ্রেনস। 80 কেজি যদি বিক্রি করে তাহলে কি হবে? 1 কেজিতে আমরা লাভ পেয়েছিলাম 2 টাকা, 80 কেজিতে কি হবে? 80 × 2, অর্থাৎ 160 টাকা হয়ে যাবে আমার প্রফিট, অর্থাৎ লাভ। এক গেন, অর্থাৎ অপশন বি হবে কারেক্ট। গেন অর্থাৎ লাভ বা প্রফিট, লস হলে সেটা আমার ক্ষতি। 160 টাকা লাভ। এটা ছিল প্রথম অঙ্ক। সোজা অঙ্ক ছিল। চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে। যে 10 পাম্পস ক্যান রেজ 75 টনস অফ ওয়াটার ইন 10 আওয়ার্স। অর্থাৎ 10টা পাম্প 10 ঘন্টা কাজ করলে 75 টন জল তুলতে পারে। টাইম টেকেন বাই 15 পাম্পস টু রেজ 100 টনস অফ ওয়াটার। অর্থাৎ 15টা পাম্প 100 টন জল তুলতে কতক্ষণ সময় লাগবে? এটা আমাদের কোন চ্যাপ্টারের অঙ্ক? বেসিক কনসেপ্টটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, এই যে চ্যাপ্টার, তার অঙ্ক। এর টাইম অ্যান্ড ওয়ার্কের একটি ক্লাসিক ফর্মুলা। ক্লাসিক ফর্মুলা এই কারণেই বলছি, এটার কোনো নাম ক্লাসিক ফর্মুলা নয়, জাস্ট আমাদের বোঝার জন্য বলতে পারি। কি ছিল? M1 H1, পুরোটা লিখছি না, যেটুকু আমাদের রেলিভেন্ট সেটুকুই লিখছি, বাই W1 সমান M2 H2 বাই W2। এই এটাতে আরো বাড়ানো যায়, D2 E2, এগুলো দিয়েও পুরো সূত্রটাকে লেখা যায়। আমাদের যেটুকু দরকার সেটা হচ্ছে এইটা। এখানে এমটা কি? এমটা হচ্ছে পার্সন বা যারা কাজ করে তাদের। এখানে আছে পাম্প। এইচটা কি? টাইম বা আওয়ার। এখানে আওয়ারে দেওয়া আছে এইচ লিখেছি। যদি ডি থাকতো, অর্থাৎ ডে থাকতো, তাহলে আমি ডি লিখতাম। আর ডব্লুটা কি? এটা হলো ওয়ার্ক, যে কাজটা হয়। কি কাজ? প্রথমটা বলা আছে 75 টনস অফ ওয়াটার। এটা ক্লাসিক ফর্মুলা, সেই ফর্মুলার এটা অঙ্ক। তা কি লিখে দেবো? M1 অর্থাৎ 10টা পাম্প, H1 10 ঘন্টা কাজ করেছে, কত টন জল তুলেছে? 75। এটা আমার কাজ, এটা চলে এলো নিচে। M2 কতগুলো পাম্প বলা আছে? 15টা।
H2 এটাই আমার কোশ্চেন, এটা আমি H2 রেখে দিলাম। কি আছে, কত জল তুলেছে 100 টন, সেটা হয়ে গেল আমার কাজ। অর্থাৎ H2 সমান, যেটা আমাকে বের করতে দিয়েছে, H2 সমান 10 ইন্টু 10 ইন্টু 100 বাই, আমি লিখতে পারি 75 ইন্টু 15। এরপর এটাকে আমি কাটাকুটি করবো। 25 দিয়ে যদি কাটি, 25 তিনে 25 চারে, 5 দিয়ে কাটলে 5 2, এটা হবে 5 তিনে 15, 5 দুইয়ে 10, অর্থাৎ 4 দুইয়ে 8, 10 80 বাই 9, অর্থাৎ 9 8 72, 8 9 আওয়ার্স। অপশন সি। অর্থাৎ 15টা পাম্প 100 টন জল তুলতে 8 পূর্ণ 8 9 ঘন্টা নেবে। এটা হচ্ছে টাইম এন্ড ওয়ার্কের ক্লাসিক ফর্মুলা থেকে অঙ্ক, একদম বেসিক টাইম এন্ড ওয়ার্কের প্রথমের যে বেসিক যে সূত্র হয় সেখান থেকে অঙ্ক। চলে যাচ্ছি পরের অঙ্ক। ভ্যালু অফ, কার ভ্যালু বের করতে দিয়েছে, 4.5% অফ 12 মিটার। 12 মিটারের 4.5%। একটা জিনিস এখানে খেয়াল করার আছে, যে কোশ্চেনে 12 মিটার দিলেও উত্তরের এককে দেওয়া রয়েছে সেন্টিমিটার। তাহলে আমরা দুটো কাজ করতে পারি, মিটারে উত্তর বের করে তাকে সেন্টিমিটার করে নিতে পারি, অথবা শুরুতেই 12 মিটারকে ডেসি সেন্টি অর্থাৎ 100 দিয়ে গুণ করে 1200 সেন্টিমিটার লিখে নিতে পারি। 1200 সেন্টিমিটারে কি করতে হবে, 4.5%, অর্থাৎ 4.5, এটাকে আমরা লিখতে পারি 4.5 লিখতে পারি, অথবা 9/2, যে কোনো একটা লিখতে পারি। আমি 9/2 লিখে নিলাম। 9/2 পার্সেন্ট আছে, অর্থাৎ 100। এটাকে আমরা কাটাকুটি করে নেব। কাটাকুটি করলে কি আসবে, শূন্যগুলো কেটে গেল, 2 9 6 54, এককটা হয়ে যাবে সেমি, অর্থাৎ অপশন সি হয়ে যাবে কারেক্ট। আমাকে কি বের করতে দিয়েছিল, 4.5% অফ 12 মিটার, কিন্তু উত্তরগুলো আছে সেমিতে। এক্স পার্সেন্ট যদি বের করতে দেয়, তাহলে কি করবো, এক্স বাই 100। এখানে এক্স এর জায়গায় আছে 4.5, সেটাকে আমরা 9/2 লিখেছি, বাই নিচে হবে 100, 100টাকে নিচে লিখেছি, শূন্য শূন্য কেটে গেল, 2 দিয়ে 12কে কাটলাম, 6 হলো, 9 6 54, অর্থাৎ 54 সেন্টিমিটার হয়ে গেল এই কোশ্চেনের উত্তর। চলে যাচ্ছি পরের অঙ্ক। ফাইন্ড দ্য নাম্বার হুইচ ওয়ে ডিক্রিজড বাই 8%। ডিক্রিজ করা হচ্ছে, কোনো একটা নাম্বারকে কমিয়ে দেওয়া হচ্ছে। 8 পুরো নম্বর, পুরো জিনিসটা কত হয়, সব সময় 100%। কোনো একটা জিনিসের যদি পুরোটা নেওয়া হয়, সেটা হয় সবসময় 100%। 8% কমিয়ে দেওয়া হচ্ছে, তাহলে বাকি জিনিসটা কত হবে, 92%। এই 92% সমানই আমাকে বলে দিয়েছে 506। 8% কমিয়ে দিলে সংখ্যাটা হয়ে যায় 506। তো অরিজিনাল সংখ্যাটা কত ছিল, এখান থেকে আমরা লিখতে পারি যে 1% সমান 506/92। তাহলে 100% সমান কি হবে, ইন্টু 100 হয়ে যাবে, অর্থাৎ 506/92 ইন্টু 100। এরপর এটাকে আমরা কাটাকুটি করতে পারি, 4 23 আর 4 25। 23 দিয়ে যদি এটাকে কাটি, 2 আর 46 2, অর্থাৎ 22 ইন্টু 25। আচ্ছা, 25 20 হলে 550, অর্থাৎ 550 হয়ে গেল এই কোশ্চেনের উত্তর। 550, অর্থাৎ অপশন ডি। অরিজিনাল নাম্বারটা ছিল 550। এটা শুধুমাত্র একটা ক্যালকুলেশনের অঙ্ক। এই ধরনের অঙ্ক যদিও এখনকার অঙ্কের প্যাটার্ন কিছুটা হলেও চেঞ্জ হয়েছে, একটু ট্রিকি আসছে, ক্যালকুলেটিভ আসছে। এটা 2007 সালের অঙ্ক, যদিও প্র্যাকটিসের জন্য এই অঙ্ক প্র্যাকটিস করাটা দরকার। তো এখন অঙ্ক কিছুটা হলেও কখনো কখনো ট্রিকি দিচ্ছে, যাতে ক্যালকুলেটিভ একটুখানি ক্যালকুলেশনটা আমাদের করে নিতে হয়। চলে যাচ্ছি পরের অঙ্ক। বাই সেলিং এ টেপ রেকর্ডার, এটা ইট লেখা আছে, এটা এই হবে, বাই সেলিং এ টেপ রেকর্ডার ফর ₹600, অর্থাৎ এসপি কত ছিল, 600 টাকা। লস অফ 100 সাফার্ড, এখানে কত লস করেছে, 100 টাকা। 600 টাকায় বিক্রি করেছে, 100 টাকা লস হয়েছে, অর্থাৎ সিপি কস্ট প্রাইস কত ছিল, এর থেকে বেশি হবে, যোগ করে দেবো। 700 টাকা কেনা ছিল, 100 টাকা লস করে 600-তে বিক্রি করেছে। হচ্ছে ইফ দি টেপ রেকর্ডার বি সোল্ড ইন অর্ডার টু গেন 100, অর্থাৎ 100 টাকা লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে। আমি সিপি পেয়ে গেলাম 700 টাকা, 100 টাকা লাভ করতে হলে 700 প্লাস 100, 800 টাকায় বিক্রি করতে হবে, অর্থাৎ অপশন এ হলো এর কারেক্ট উত্তর। চলে যাচ্ছি পরের অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা নিয়ে বলে রাখি, এই অঙ্কর ডেটাটা আমার কাছে 100% সঠিক নাও হতে পারে,
যে অঙ্কটা আমি যেই জায়গা থেকে পুরোনো কোশ্চেনটা নিয়েছিলাম, যদিও অঙ্কটা সামান্য চেঞ্জ হলেও অঙ্কটা একই থাকবে, প্যাটার্নটা একই থাকবে। সঠিক কি সঠিক নয় অঙ্কের ডেটাটা আমার এই জায়গার ডেটাটা নিয়ে একটুখানি আমার কনফিউশন আছে। যদিও এটাকে আমি একটা আমার মতো ডেটা বসিয়ে নিয়েছি, উত্তর এখান থেকেই আসবে। যাতে করে আমাদের কোনো না কোনো একটা উত্তরে মেলানোর জন্য আমি এই ডেটাটাকে এরকম করে নিয়েছি। হতে পারে এটা অরিজিনাল ডেটা ছিল, আবার নাও হতে পারে। না হলেও কোনো সমস্যা নেই, অঙ্কটা আমার একই থাকবে। কি বলা আছে? ইফ 125 men can do a piece of work in 120 days, অর্থাৎ 125 জন লোক কোনো একটা কাজ 120 দিনে করে। দেন ইন হাউ মেনি ডেজ দি ওয়ার্ক ক্যান বি ডান বাই 100 men? 100 জন লোক কাজটা কদিনে করবে? সিম্পল, যে 125 জন যদি 120 দিনে করে, তাহলে টোটাল ওয়ার্ক আমরা ধরে নিতে পারি, বা একজন কত দিনে করে সেইভাবেও করতে পারি। টোটাল ওয়ার্ক আমরা ধরে নিলাম 125 ইন্টু 120 ইউনিট। 100 জন কত দিনে করবে? বাই 100, যেটা একজন ধরে আমরা উইকিং নিয়মে করি। একই যদি একজন করতাম, একজন এই কাজটা করবে 125 ইন্টু 120 দিনে, 100 জন করবে বাই 100। একই ফর্মুলা। যদি 25 দিয়ে কাটাকুটি, 5 25, এটা 4, 4 দিয়ে এটাকে কাটলে আসবে 30, অর্থাৎ 150 দিন। অপশন ডি হয়ে যাবে কারেক্ট। আবারও বলে দিচ্ছি, এর ডেটা 100% যেটা এসেছিল পরীক্ষায় সেটা কারেক্ট না হতেও পারে। যদি চেঞ্জও হয়, খুব সামান্য চেঞ্জ হবে, যেটা কিনা এখানে ইগনোরেবল চেঞ্জ। আদতে অঙ্কটা একই থাকবে। চলে যাচ্ছি পরের অঙ্ক। দি প্রাইস অফ ডিজেল ইনক্রিজেস ফ্রম 12 টু 16, অর্থাৎ দাম ছিল 12 টাকা, চেঞ্জ হয়ে হয়েছে 16 টাকা। যে ইনক্রিজ কত, কত পার্সেন্ট বেড়েছে? আচ্ছা, দাম বাড়ছে 4 টাকা। 4 টাকাটা কি করে পেলাম? 16 থেকে 12 বিয়োগ করে 4। এই 4 টাকাটা বেড়েছে কার উপর? 12-র উপর। পার্সেন্টেজ ইন্টু 100%। 4 3 হয় 12, অর্থাৎ এখান থেকে উত্তর হবে 100/3%, অর্থাৎ 33.13%। অপশন সি। অথবা এখান থেকেও আমরা লিখে দিতে পারতাম যে 4/12 সমান 1/3। আর যাদের পার্সেন্টেজের বেসিক ধারণা আছে, 1/3 সমান হয় 33.13%, এটা আমরা জানি। সরাসরি আমরা এখান থেকে উত্তর লিখে দিতে পারি। অপশন সি হলো কারেক্ট। চলে যাচ্ছি পরের অঙ্কে। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন, কত পার্থক্য বের করতে বলছে। কার পার্থক্য? 13/15 of rupees 675 and 9/16 of rupees 656, অর্থাৎ 675 13-র 15 অংশ এবং 656 9-এর 16 অংশের পার্থক্য বা ডিফারেন্স জানতে চাইছে। তাহলে কি করব? প্রথমে আমরা 675 13-র 15 বের করে নেব। এই অংশটাকে আমি যদি কাটাকুটি করি, 15 দিয়ে এটাকে কাটলে 4 15 60, 5 15 75, অর্থাৎ 45 ইন্টু 13। এটাকে যদি 13 দিয়ে গুণ করে দিই, 13 5 65, 5 6 থাকবে 52 আর 4 52 আর 6 অর্থাৎ 58, এটা হয়ে যাবে 585। আর এটা কত হবে? 9 16 কার? 656 9 16। এটাকে যদি আমরা কাটাকুটি করি 16 দিয়ে, 4 16 64, 1 9 1 9 9 4 36, অর্থাৎ 585 ও 369 এর তফাৎ। এখান থেকে যদি 369 আমি বাদ দিয়ে দিই, চলে আসছে 6 1 2 216, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক। পরের অঙ্কে চলে যাচ্ছি। 12 কেকস অফ সোপ ওয়েট 5 কেজি 604 গ্রাম, অর্থাৎ 12টা সোপ সাবানের ওজন 5 কেজি 604 গ্রাম। ফাইন্ড দ্য ওয়েট অফ 5 কেকস ইন কেজি, 5টার ওজন কেজিতে কত হবে? এই যে 5 কেজি 604 গ্রাম, এটাকে আমরা যদি কেজিতে লিখে নিই, 5.604 কেজি লিখে নিতে পারি। এটা কার ওজন? 12টার। তাহলে একটার ওজন কত? বাই 12। জানতে চাইছে 5টার কত? ইন্টু 5। সরাসরি আমরা এটাকে লিখে দিতে পারি। এটাকে যদি 12 দিয়ে এটাকে ভাগ করি, প্রথমে আসবে 0.4, 12 4 48, তারপরে আসবে 6, 12 6 72, 7 84 ইন্টু 5 এত কেজি, অর্থাৎ 2335, একটার পরে দশমিক কেজি, অর্থাৎ 2.335 কেজি। অপশন সি। একটু ভুল করলে কিন্তু দশমিকটা ভুল হয়ে যাবে, সেই জন্য অপশনগুলোকে প্রায় কাছাকাছি দেওয়া আছে। উত্তরটা হয়ে যাবে 2.335 কেজি। অথবা এটাকে অপশন দেখে কিছুটা করা যাবে, প্রথম দুটো উত্তরকে এলিমিনেট করা যাবে। কারণ 12টার ওজন যদি 5 কেজির একটু বেশি হয়,
বোঝাই যাচ্ছে যে 10টার ওজন ওর থেকে একটু কম, 5 কেজির কাছাকাছি, 5 কেজির একটু কম। তাহলে 5টার ওজন কি হবে? তার অর্ধেকের কাছাকাছি, অর্থাৎ 2.5 কেজির কাছাকাছি হবে। 2.5 কেজি কত? কি বলতে চাইলাম, এটার মানে উত্তরটা যদি না করে আমরা করতে চাই যে 12টার ওজন বলা আছে এইটা, 12 অর্ধেক কত? 6। তাহলে 6-এর ওজন কত হবে? এর অর্ধেক হবে। আমাকে বলেছে 5টার কত হবে? আচ্ছা, এর অর্ধেক কত? 28। 28-এর কাছাকাছি, 28.02 এর যদি অর্ধেক, এর থেকেও কম হবে, অর্থাৎ এই দুটো উত্তরকে আমরা প্রথমে বাদ দিতে পারবো। ঠিক আছে, এই দুটো উত্তরকে প্রথমে আমরা বাদ দিতে পারবো, আর বাকি দুটোর মধ্যে আমাকে দরকার হলে একটুখানি করে নিতে হবে। এটাও একটুখানি বোঝা যাবে যে এটা 2.5 এর কম হবে নাকি বেশি হবে। 2.5 এর কম হবে, এটাকে আরেকটুখানি ক্যালকুলেশনটা এগিয়ে নিয়ে গেলে বোঝা যাবে। সেই দিক থেকে ডিটাকে বাদ দিয়ে আমরা সিটাকে চুজ করতে পারি। যদি এত জটিলতায় যাওয়ার প্রয়োজন নেই, আমরা সরাসরি অঙ্কে এই যে মেথড দেখানো হয়েছে এই মেথডে করে নেবো, উত্তর চলে আসবে। চলে যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্কে কি আছে? এ বয় গোজ 6 কিমি স্ট্রেট টু ইস্ট। আচ্ছা, এটা দিক নির্ণয়ের একটা অঙ্ক দেওয়া আছে। তাহলে আমি এখানেতে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট মার্ক করে নিলাম, সুবিধা হবে। এটা ধরে নিলাম স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট থেকে ইস্টে গেছে 6 কিমি। এরপর কি বলেছে? স্ট্রেট নর্থে গেছে, স্ট্রেট নর্থে গেছে 8 কিমি। ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট কথার অর্থ কি? সরণ। সরণ কত? অর্থাৎ ইনিশিয়াল শুরুতে যেখানে ছিল এবং অন্তিম, শুরুতে যেখানে ছিল এবং অন্তিম, এই এখান থেকে এই যে ডিস্টেন্সটা, আমার লেখাটা ঠিকঠাক আসছে না, আমি আরেকবার ছবিটা এঁকে নিচ্ছি। কি ছিল? এই একটা ছিল, এটা হচ্ছে 8, এটা 6। আমাকে বলেছে যে এই লাস্ট যে জায়গায় ছিল ওখান থেকে এখানের দূরত্বটা কত। এটা আমরা দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করছে। এটা আমি এ যদি ধরে নিই, এটা বি ধরে নিই, এটা সি, তাহলে এ আর সি এর মধ্যে দূরত্বটা আমাকে জানতে চেয়েছে। এখানে আছে 8, এখানে আছে 6, এটা সমকোণী ত্রিভুজ। এসিটা কি হবে? এসি হবে অতিভুজ। অতিভুজের ফর্মুলা কি? রুট ওভার ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার। 36 প্লাস হচ্ছে 64 তাদের বর্গমূল, অর্থাৎ রুট ওভার 100 অর্থাৎ 10। এটা হয়ে যাবে 10। অথবা যদি কারো ট্রিপলেট মনে থাকে, পিথাগোরাসের উপপাদ্য যে ট্রিপলেট, অর্থাৎ এখানেতে কি কি হয়? 3, 4, 5, 6, 8, 10, এগুলো পিথাগোরাসের ট্রিপলেট, অর্থাৎ এই তিনটে বাহুর দৈর্ঘ্য এক একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে। এছাড়াও এরকম আরো অনেকগুলো ট্রিপলেট আছে, যদিও সেটা আমাদের এই অঙ্কের বিষয় নয়। যদি কারোর মনে থাকে তাহলে সরাসরি আমরা 6, 8 দেখলে 10 উত্তরটা অতিভুজে লিখতে পারি, অথবা আমাদের এখানে যেভাবে দেখানো হয়েছে সেইভাবে করবো, অর্থাৎ অপশন সি হয়ে যাবে এর কারেক্ট উত্তর, 10 কিমি। 30 নম্বর অঙ্ক। অ্যান আর্টিকেল ইজ বট ফর রুপিজ 750 and sold at gain of 20%, অর্থাৎ 750 টাকায় কিনে 20% লাভে বিক্রি করেছে। হাউ মাচ মোর উইল বি গেন্ড ইফ দ্য আর্টিকেল ইজ সোল্ড এট এ গেন অফ 30%। 20% লাভে অরিজিনালি বিক্রি করেছিল, পরবর্তীকালে বিক্রি হচ্ছে 30% লাভে। বলেছে অতিরিক্ত কত হবে, এক্সট্রা লাভ কত হবে, মোর। মোর কথাটির অর্থ হলো যে কত বেশি লাভ হবে। আচ্ছা, 20% আর 30%-এর তফাৎ কত? 10%। এই 10% লাভটা অতিরিক্ত। লাভ কার উপরে ক্যালকুলেশন করা হয়? সিপি। সিপি কত ছিল? 750। তাহলে 750-এর যেটা 10%, 10/100, অর্থাৎ 75। 75 টাকা আমার অতিরিক্ত হবে। অথবা এটাকে আমরা এই ক্যালকুলেশন না করে 10% সমান হয় 1/10 অংশ। অথবা 10%-এর অর্থ হলো 10 দিয়ে ভাগ করা। 750 অর্থাৎ 750-কে 10 দিয়ে ভাগ করার অর্থ ডান দিকে শূন্যটা কেটে যাবে, অর্থাৎ 75 হয়ে যাবে উত্তর। যদি আমরা ক্যালকুলেশন না করতে চাই, 75, অর্থাৎ অপশন এ হবে সঠিক, 75। চলে যাচ্ছি পরের অঙ্কে। কি আছে? নাম্বার অফ টাইলস ইচ 2.1/3 ডিএম ইন্টু 1 ডিএম, অর্থাৎ একটা টাইলস আছে, টাইলসটা কিরকম? এইটা হচ্ছে 1 ডিএম অর্থাৎ ডেসিমিটার, আর দৈর্ঘ্য কত? 2.1/3 ডিএম। এই হচ্ছে টাইলস। একটা ফ্লোর রিকোয়ার্ড টু কভার এ ফ্লোর, একটা মেঝেকে ঢাকা দিতে টাইলস লাগবে, ছোট ছোট টাইলস লাগে। মেঝেটার দৈর্ঘ্যটার প্রস্থ কত বলা আছে? যে দৈর্ঘ্য 20 মিটার,
প্রস্থ 14 মিটার। এই হচ্ছে মেঝে। টাইলস ছোট ছোট দেওয়া আছে, কতগুলো টাইলস আমার লাগবে, তাহলে কি হবে, টোটাল মেঝের যেটা এরিয়া, মেঝের এরিয়া কত, 20 ইন্টু 14। আর এদের বলা আছে ডেসিমিটার। আচ্ছা, এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে নিই, একক যেহেতু সমান নেই, তাহলে এটাকে এককগুলোকে প্রথম কাজ হবে আমাদের সমান করে নেওয়া। কি কি আছে, এই এককটা আছে মিটার, এই এককটা আছে ডেসিমিটারে। অর্থাৎ আমরা মিটারটাকে যদি ডেসিমিটার করে নিই, এখানেতে মিটার ডেসিমিটার করতে গেলে কি হয়, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, এখানেতে আমি ডিএম লিখছি বোঝার জন্য, এখানে সেন্টি, এখানে মিলি। অর্থাৎ মিটার থেকে ডেসিমিটারে আসতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে গুণ করার অর্থ, অর্থাৎ 20 হয়ে যাবে 200, 14 হয়ে যাবে 140, বাই এটা পেয়ে গেলাম টোটাল মেঝের এরিয়া। যদি এটা মেঝে হয়, টোটাল মেঝের এরিয়া হয়ে গেল 200 ইন্টু 140 বর্গ ডেসিমিটার। টাইলসটা কত, এরকম ছোট ছোট টাইলস কত, টাইলসের এরিয়া হচ্ছে, আমি এটাকে ভগ্নাংশটাকে একবারে লিখে দিচ্ছি, 3 2 6 আর 1 7 3 ইন্টু 1, অর্থাৎ 1 ডেসিমিটার। কি করলাম, টোটাল মেঝের এরিয়া বাই একটা টাইলস এরিয়া। এটাকে ক্যালকুলেশন করলে কি আসবে, 200টাকে 200 রেখে দিলাম, 140 রেখে দিলাম, নিচেটাই লিখছি 7, আর এই 3টাকে আমি তুলে দেবো উপরে, একটা এখানে রাখাও যায় না রাখাও যায়, 7 দিয়ে এটাকে কাটলে আসবে 7 2 14, 0, অর্থাৎ 3 2 6, 6 2 12, 12 গায়ে 0 আসবে, 1 2 3, তিনটে 0 আসবে, অর্থাৎ 12,000। অপশন সি, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের অঙ্কে। দি পেরিমিটার অফ এ স্কোয়ার ফিল্ড হ্যাভিং টোয়াইস দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড, রেক্ট্যাঙ্গুলার ফিল্ডের ডাইমেনশনটা বলা আছে 9 মিটার ইন্টু 8 মিটার। অর্থাৎ একটা রেক্ট্যাঙ্গেল আছে, যে রেক্ট্যাঙ্গেলটার দৈর্ঘ্য 9 মিটার, প্রস্থ 8 মিটার। এই এর যেটা এরিয়া, সেই এরিয়ার ডবল এরিয়া একটা বর্গক্ষেত্রের, এর এরিয়া কত, 9 আসতে 72 স্কোয়ার মিটার, এর ডবল অর্থাৎ 2 দিয়ে গুণ করব, 144 স্কোয়ার মিটার একটা বর্গক্ষেত্রের এরিয়া। বর্গক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কি জানি, এ স্কোয়ার, অর্থাৎ বাহু স্কোয়ার, সেটা সমান বলা আছে 144, অর্থাৎ বাহু কত হবে, বাহু হবে 144-এর বর্গমূল অর্থাৎ 12। এর পেরিমিটার কত, বর্গক্ষেত্রের পেরিমিটার বা পরিসীমা জানি 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত 12, অর্থাৎ 4 12 48 মিটার। অপশন বি হবে এর সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের অঙ্ক। ইন্টারেস্ট অন ₹600 ফর 5 ইয়ার্স অ্যামাউন্টেড টু 60, অর্থাৎ 600 টাকার 5 বছরে ইন্টারেস্ট হয়েছে 60 টাকা। তাহলে বছরে ইন্টারেস্ট কত, বছরে ইন্টারেস্ট 5 বছরে যদি 60 টাকা হয়, 1 বছরে কত হবে, 60/5, অর্থাৎ 12 টাকা। অর্থাৎ 600 টাকার 1 বছরে ইন্টারেস্ট 12 টাকা, 100 টাকার হলে কত হবে, 6 দিয়ে ভাগ, কেন এটা 6 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে এটাও 6 দিয়ে ভাগ হয়ে যাবে, 12/6 অর্থাৎ 2 টাকা। অর্থাৎ 100 টাকার 1 বছরের ইন্টারেস্ট 2 টাকা, অর্থাৎ সেটাই হয়ে গেল আমার পার্সেন্টেজ। 100 টাকার 1 বছরে যেটা ইন্টারেস্ট সেটাই হয়ে গেল রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ রুপিস, অপশন বি 2%। 100 টাকার 1 বছরের ইন্টারেস্ট 2%, অথবা এটা আমরা PRT/100 সূত্রে দিয়ে সরাসরি ওখান থেকে আর বের করে নিতে পারি, প্রয়োজন হবে না সূত্র আমাদের প্রয়োগ করার। 600 টাকার 5 বছরে যদি 60 টাকা হয়, তাহলে 1 বছরে 12 টাকা। এই 12 টাকা সুদটা কার, 600 টাকার। 600 টাকার যদি 12 টাকা হয়, তাহলে 100 টাকার কত, 600 থেকে 100 কি করে আসছে, 6 দিয়ে ভাগ করে, অর্থাৎ 6 ভাগ হয়ে যাচ্ছে, তাহলে যে সুদটা পাই সেটাও 6 ভাগ হয়ে যাবে, 12কে 6 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 2, তাহলে 2% হবে রেট অফ ইন্টারেস্ট। চলে যাচ্ছি পরের অঙ্ক। পরের অঙ্ক কি আছে, দ্য এরিয়া অফ দি পাথ 1 মিটার ওয়াইড সারাউন্ডিং এ প্লেগ্রাউন্ড, অর্থাৎ একটা খেলার মাঠ আছে, তার দৈর্ঘ্য বলা আছে 60 মিটার, প্রস্থ বলা আছে 40 মিটার। 1 মিটার চওড়া একটা রাস্তা, 1 মিটার চওড়ার অর্থ এরকম, এটা 1 মিটার, মানে এই রাস্তার ক্ষেত্রফল কত সেটা জানতে চেয়েছে। এর ফর্মুলা আছে, যদিও এর ফর্মুলার কোনো প্রয়োজন নেই,
নর্মাল আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য যে ফর্মুলা ব্যবহার করি সেই ফর্মুলা দিয়ে করা যাবে। কিরকম? না, অরিজিনাল যে মাঠটা ছিল সেটার যদি দৈর্ঘ্য 60 হয় তাহলে রাস্তা সহ এর দৈর্ঘ্য কত হবে? দুদিকেই 1 মিটার করে বেড়েছে। এদিকেও 1 মিটার, এদিকেও 1 মিটার বেড়ে গিয়ে এখন দৈর্ঘ্যটা হয়ে গেছে 60 এর সঙ্গে ১ যোগ হয়ে ৬২ মিটার। রাস্তা সহ পুরো মাঠটার ক্ষেত্রে দৈর্ঘ্য। সিমিলারলি এর প্রস্থ কত হবে? অরিজিনালটা ছিল ৪০, তাহলে এই বাইরেটা হয়ে যাবে ৪২। এই ৪২টা বাইরে লিখলাম কারণ এইটা বোঝানোর জন্য। কারণ এটা এইদিকেও ১ বেড়েছে, এদিকেও ১ বেড়েছে, অর্থাৎ ২ বাড়লো। ৪০ এর সাথে ২ যোগ করে হলো ৪২। সিমিলারলি এটাকে আমি বাইরেটায় লিখছি ৬২, ভিতরে লিখছি ৬০, অর্থাৎ অরিজিনাল মাঠের দৈর্ঘ্য ৬০ কিন্তু রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য ৬২। অর্থাৎ রাস্তা সহ ক্ষেত্রফল কত হবে? ৬২ ইন্টু ৪২ স্কোয়ার মিটার। আর শুধু মাঠের ক্ষেত্রফল কত? ৬০ ইন্টু ৪০। এই দুটোর যেটা ডিফারেন্স যদি বিয়োগ করে দিই, পুরো মাঠে রাস্তা সহ মাঠ থেকে যদি মাঝের অংশটা বাদ দিয়ে দিই, তাহলে চলে আসবে রাস্তার ক্ষেত্রফল। এটা আমাদের যদি গুণটা করে নিই, এটা আসবে ২৬০৪ স্কোয়ার মিটার, আর এটা আসবে ৬ ৪ ২৪, ২৪০০ স্কোয়ার মিটার। দুটো যদি আমরা বিয়োগ করে দিই, দুটোর বিয়োগ করে দিলে আসছে ২৬০৪, অর্থাৎ 204, ২০৪ স্কোয়ার মিটার। ২০৪ অর্থাৎ অপশন সি। কি করলাম? রাস্তা সহ টোটাল মাঠের ক্ষেত্রফল থেকে শুধু অরিজিনাল মাঠের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলাম, পেয়ে গেলাম আমাদের বাকিটা ২০৪, অপশন সি। চলে যাচ্ছি পরের অঙ্ক। ঠিক আছে, নাম্বার অফ স্টোনস ইচ 1 and 1/4 মিটার স্কোয়ার উইল কভার এ রুফ 40 মিটার স্কোয়ার ইজ। এইখানেতে একটা জিনিস ভাষার খুব সুন্দর ব্যবহার আছে। কি ব্যবহার? মিটার স্কোয়ার, স্কোয়ার মিটার আর মিটার স্কোয়ার। এই মিটার স্কোয়ার এটা যদি কোথাও থাকে, এটার অর্থ ভালো করে বুঝে নিতে হবে যে যদি এরকম বলা থাকে এক্স মিটার স্কোয়ার, অর্থাৎ একটি বর্গাকার জিনিস যার দৈর্ঘ্য এক্স মিটার, প্রস্থ এক্স মিটার। কিন্তু যদি বলা থাকে যে এক্স স্কোয়ার মিটার, এটার অর্থ কোনো একটা ক্ষেত্র, সেটা এরকম হতে পারে, এরকম হতে পারে, যার ক্ষেত্রফল এক্স বর্গ মিটার। কিন্তু এক্স মিটার স্কোয়ারের অর্থ একটা বর্গাকার জিনিস যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স মিটার। অর্থাৎ কি বলা আছে? ছোট ছোট স্টোন আছে, সেই স্টোনের একটা দৈর্ঘ্যেও বা প্রস্থেও যাই বলি সেটা সমান হবে, তার মাপ কত? ১.১৪ মিটার, অর্থাৎ এটাকে সমান দিয়ে লিখতে পারি ৫/৪ মিটার এর দৈর্ঘ্য। সেটা দিয়ে কি করতে হবে? একটা রুফ, ছাদকে ঢাকা দিতে হবে। সেই ছাদটা কত বলেছে? ৪০ মিটার স্কোয়ার, অর্থাৎ দৈর্ঘ্য ৪০ মিটার, প্রস্থ হবে ৪০ মিটার। সিমিলারলি আমাদের একটু আগে যে অঙ্কটা করলাম সেই রকম। টোটাল ছাদের এরিয়া কত? ৪০ ইন্টু ৪০ বর্গ মিটার। স্কোয়ার মিটারটা আমি লিখছি না, কারণ আমার চাই নাম্বার অফ টাইলস। এটাকে কি দিয়ে ভাগ করব? একটা স্টোনের এরিয়া দিয়ে। স্টোনের এরিয়া কত? একটা বর্গাকার স্টোন যদি তার একটা দৈর্ঘ্য বা প্রস্থ হয় বা একটা বাহুর দৈর্ঘ্য হয় ৫/৪ মিটার, তাহলে এর ক্ষেত্রফল হয়ে যাবে ৫/৪ ইন্টু ৫/৪, অর্থাৎ বাহু স্কোয়ার। এটাকে আমরা কাটাকুটি করব, তাহলেই পেয়ে যাব আমার টোটাল নাম্বার। উপরে কি হবে? দুটো ৪ চলে যাবে, নিচে ৫ ইন্টু ৫, ৫/৮ = ৪০, এটাও হয়ে যাবে ৫/৮ = ৪০। তাহলে ৮×৪ = ৩২, ৮×৪ = ৩২, অর্থাৎ 32 তার স্কোয়ার, অর্থাৎ 1024। এত টি স্টোন লাগবে। ৩২ এর স্কোয়ার ১০২৪ হয়, মুখস্থ থাকলে খুব সুবিধা হবে। অর্থাৎ ১০২৪টি স্টোন বা পাথরের টুকরো লাগবে এই ঘরটি ছাদটাকে ঢাকা দিতে। তো এই জায়গায় শুধু একটা জিনিস বোঝার ছিল যে স্কোয়ার মিটার ও মিটার স্কোয়ারের কি তফাৎ। এটা কিন্তু অঙ্কের মধ্যে না জানা থাকলে কনফিউশন হবে। চলে যাচ্ছি পরের অঙ্কে। যে এ সাম অফ মানি ট্রিপলস ইটসেলফ, অর্থাৎ ৩ গুণ করে ফেলে নিজেকে। দি রেট অফ ইন্টারেস্ট বিং 5% পার অ্যানাম। ৫% ইন্টারেস্টে একটা সাম অফ মানি, অর্থাৎ একটা প্রিন্সিপাল ৩ গুণ করে। অর্থাৎ ১০০ টাকা যদি আমার অরিজিনাল প্রিন্সিপাল থাকে, কিছু বছর পর সেটা ৩ গুণ, অর্থাৎ ৩০০ টাকা হচ্ছে। তাহলে ইন্টারেস্ট কত হবে? ইন্টারেস্ট হবে ৩০০ মাইনাস ১০০, অর্থাৎ ২০০ টাকা। ইন্টারেস্ট রেট কত ছিল?
5% পার অ্যানাম। 5% পার অ্যানাম, এটা থেকে রেট হয়েছে কত? টোটাল ইন্টারেস্ট হয়েছে 200 টাকা। তাহলে 200 টাকা হতে কত বছর লাগবে? 1 বছরে হয় 5 টাকা, 200 টাকা হতে কত লাগবে? 200/5 অর্থাৎ 40 বছর লাগবে 5% রেট অফ ইন্টারেস্টে এই পুরো টাকাটা ট্রিপলস হতে। অর্থাৎ 100 টাকা ছিল, ট্রিপল হওয়ার অর্থ 300 টাকা হয়ে গেছে। তাহলে ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট আমার বেড়েছে 200 টাকা, যেটা 100 টাকা ছিল 200 টাকা ইন্টারেস্ট বেড়ে গিয়ে 300 টাকা হয়েছে। এই 200 টাকা ইন্টারেস্টটা বেড়েছে কত দিনে, সেটাই ছিল কোশ্চেন। রেট অফ ইন্টারেস্ট কত? 5% পার অ্যানাম, অর্থাৎ বছরে 5 টাকা করে পাওয়া যায়। এইভাবে 200 টাকা জমা হতে কত বছর লেগেছে? অর্থাৎ 200/5 অর্থাৎ 40 বছর লাগবে পুরো ইন্টারেস্টে জমা হতে। পরের অঙ্কে চলে এসেছি। পরের অঙ্কে কি বলেছে? দি গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিট হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার, অর্থাৎ 5 অঙ্কের সব থেকে বড় সংখ্যা যেটা কিনা একটা বর্গ সংখ্যা। এটা কিভাবে করতে হয়? নিয়ম নিয়ম মাফিক কি করে নেবো। 5 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কি হয়? 5টা নয়। এর আমরা বর্গ করব, বর্গমূল করব। বর্গমূল করার কি নিয়ম? ভাগ পদ্ধতিতে বর্গমূল ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যা নিতে হয়। নিয়ে কি করব? এই যে সংখ্যাটা আছে এর সমান বা এর থেকে ছোট এইরকম একটা সংখ্যা আমরা এখানে লিখব এই জায়গাতে, যার বর্গটা হবে এই 9 বা প্রথম যে সংখ্যাটা থাকবে তার সমান বা তার থেকে ছোট। আমরা জানি যদি এখানে 3 লিখি, 3 এর বর্গ কত? 9, অর্থাৎ এর থেকে সমান। ছোট হলেও লেখা যেত, যতদূর যাবে সেটা আমাকে লিখতে হবে। 4 লিখতে পারবো না, কারণ 4 এর বর্গ হচ্ছে 16, অর্থাৎ 9 এর থেকে বড়, তো 4 লেখা যাবে না। অর্থাৎ 9 9 শূন্য বিয়োগ করলে কত নামবে? 99। জোড়া জোড়া নামে। 3 এর ডবল কত? এখানে 6। তাহলে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেটা কিনা আমাদের এখানেও বসবে। আমরা দেখতে পাচ্ছি 1 বসবে, কারণ 2 যদি বসাতাম 62 সঙ্গে 2 গুণ করলে 99 বড় হতো। তাহলে 61 ইন্টু 1 অর্থাৎ 61 হবে। বিয়োগ করলে আসবে, এটা আসবে 8, এটা 3। কত নামবে? আবার 99 নামবে। এখানে 31 এর ডবল কত? 62। 62 চলে আসবে। এখানে একটি সংখ্যা বসাবো যেটা এখানে তো বসবে, যাদের গুণফলটা হবে ভাগ পদ্ধতিতে বর্গমূলের যেটা নিয়ম, এই 3 8 9 9 এর থেকে ছোট বা সমান। এখানে 6 6 36, 6 হওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা 6 দিয়ে দেখে নিচ্ছি, যদি না হয় তাহলে চেঞ্জ করে নেবো। 6 দিয়ে করলে হবে 6 6 36, 3 থাকবে, এখানে আসবে 5, 6 দুগুণ 5 আর 36 37। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা ছোটই আসছে। 3 4 1 অর্থাৎ 143 পড়ে আছে। অর্থাৎ এই 316 বর্গটা যদি দেখে নিই, সেটা কি হবে না, এটা থেকে 143 বাদ দিয়ে দিলে যেটা পাবো সেটা হবে 316 বর্গ। অর্থাৎ এই 5টা নয়, এর থেকে যদি 143 আমরা বিয়োগ করে দিই, 6 5 8 9 9, এইটা হবে 5 অঙ্কের সব থেকে বড় সংখ্যা, যেটা কিনা একটা বর্গ সংখ্যা এবং যেটা 316 বর্গ। তাহলে অপশন কি হবে? অপশন হয়ে যাবে ডি। এই অঙ্ক বা এই কনসেপ্টের অঙ্ক এখনো প্রচুর পরিমাণে আসে, তো এটা যথেষ্ট রেলিভেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। ভাগ পদ্ধতিতে বর্গমূলের এটা নিয়ম। চলে যাচ্ছি পরের অঙ্ক। কি আছে? ইন্টারেস্ট অন ₹250 ফর 2 ইয়ার 6th মান্থ অ্যাট 6 পয়সা পার রুপি পার মান্থ। অর্থাৎ 1 টাকার 1 মাসের সুদ যদি 6 পয়সা হয়, 2 বছর 6 মাসে 250 টাকার ইন্টারেস্ট কত হবে? তাহলে এটা একই নিয়ম, P/T/100, শুধুমাত্র চেঞ্জ করে নেবো। এখানে P টা কত? ₹250 লিখে দিলাম। T টাইমটা কত? 2 বছর 6 মাস। এই মাসে পরিবর্তন করে নেবো, কেননা রেট অফ ইন্টারেস্ট আমাদের মাসেতেই দেওয়া আছে। 2 বছর অর্থাৎ 6 দুইয়ে 12, 12 দুইয়ে 24 এবং 6, 24 আর 6 হবে 30 মাস। এটা হয়ে গেল টাইম। রেট অফ ইন্টারেস্ট কত? 6 পয়সে পার রুপি পার মান্থ। আমি মান্থে নিয়ে চলে এসেছি। এরপর আমাকে বলেছে ইন্টারেস্ট কত। নরমাল যেটা ইন্টারেস্টের ফর্মুলা হয় P/R/T/100। P সমান কত? 250, R সমান কত? 6, T হচ্ছে 30/100। এই শূন্যর সাথে এই শূন্য কেটে গেল, এখানে নিচে দুটো শূন্য উপরে দুটো শূন্য কেটে গেল, অর্থাৎ 25 ইন্টু 6 150 ইন্টু 3 অর্থাৎ 450 হয়ে গেল এই কোশ্চেনের উত্তর। 450 কোনটা? অপশন এ। অপশন এ হয়ে গেল এই কোশ্চেনের উত্তর। চলে যাচ্ছি আমি পরের অঙ্কে। কি আছে?
দ্য লিস্ট নাম্বার হুইচ শুড বি অ্যাডেড টু 10,000, অর্থাৎ 10,000-এর সঙ্গে কোন নাম্বারটা যোগ করলে the number exactly divisible by 237, 237 দিয়ে ভাগ করা যাবে। কি করব আমরা? প্রথমে 237 দিয়ে 10,000-কে আমরা ভাগ করব। ভাগ করলে কি হবে? প্রথমে আমাদের 4 খাবে। 4 খেলে কি আসবে? 8, 4, 9, 948। বিয়োগ করলে কত আসবে? 2, 5, শূন্যটা নামবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে 2 খাবে। 2 খেলে আসবে 2 2 4, আর আসবে 46, 47। কত আসছে? 6, 4, 46 পড়ে থাকছে। অর্থাৎ কিন্তু আমাকে বলেছে যে 10,000-এর সঙ্গে কত যোগ করতে হবে। তাহলে এটাকে দুরকম ভাবে করা যেতে পারে। বাঁদিকে দেখিয়ে দিচ্ছি কি করা যাবে। না, আমরা কি করতে পারি? না, 43-এর সঙ্গে 237-এর গুণ করতে পারি। যে গুণফলটা আসবে তার থেকে 10,000 বাদ দিয়ে দেবো। কারণ সেটা 42 দিয়ে গুণ করলে 46 পড়ে থাকে। অর্থাৎ এর পরের যেটা এর গুণিতক সেটা হবে 237 ইন্টু 43। অথবা আরেকটা কাজ করতে পারি। কি করব? 237 যদি এর মধ্যে থাকে তাহলে এটা 237 দিয়ে ভাগ করলে 46 পড়ে থাকার অর্থ যে আর কিছুটা যদি আমরা যোগ করে দিই, যদি 46টা যদি 237 হয়ে যায় তাহলে এটা ভাগ হয়ে যাবে। কিন্তু 46 পড়ে আছে, এর থেকে বাদ দিয়ে দেবো। বাদ দিলে কি আসবে? 1, 9, 1। অর্থাৎ আরো যদি 191 এর সাথে যোগ করে দিই তাহলে কি হবে? সংখ্যাটা 237 দিয়ে ভাগ চলে যাবে। অর্থাৎ এই 191 সংখ্যাটা আমাদের দরকার। 191টা কোথা থেকে পেলাম? না, 237 থেকে 46 বাদ দিলাম। অথবা কি করতে পারি? 237কে 43 দিয়ে যদি আমরা গুণ করি, 7 3 21, 3 3 9, আর 2 10, 11, 1 থেকে 3 2 6, 1 7, 7 4 88 8, 2 থাকবে, 4 3 12, 2 14, 4, 1 থাকবে, 4 2 8, 1 9। অর্থাৎ 1 9 1 10। অর্থাৎ 43 দিয়ে যদি 237কে গুণ করি এর পরের সংখ্যাটাই চলে আসবে 10,191। দুটোর ক্ষেত্রেই উত্তরটা কত আসছে? যে 191 আমার প্রয়োজন, তবে এর পরের জিনিসটা আসবে। তাহলে লিস্ট নাম্বার শুড বি অ্যাডেড টু, এইটা যে অপশনগুলো আছে অপশনগুলো একটুখানি ভুলই বলা চলে। যে আমার 191 দরকার, কত যোগ করতে হবে? শুড বি অ্যাডেড বলা আছে। অর্থাৎ এই 10,000-এর সঙ্গে 191, 191টা উত্তর হওয়া উচিত। এরা একদম যোগ করার পর কি নাম্বারটা হবে সেটা অপশনে দেওয়া আছে 10,191। উত্তর কিন্তু 10,191 নয়। যদি বলতো যে 10,000-এর পরবর্তী কোন সংখ্যা 237 দিয়ে বিভাজ্য, তাহলে আমরা 10,191 লিখতাম। কিন্তু বলেছে কোন নাম্বারটা যোগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোন নাম্বারটা যোগ করতে হবে? 191। ল্যাঙ্গুয়েজটা হয়তো ঠিকঠাক ছিল না, আমার কাছে এক্সাক্ট ডেটা নেই। কিন্তু উত্তরটা হবে যে কোশ্চেনটা দেওয়া আছে 191। যদি এরকম কোশ্চেনটা থাকতো যে পরবর্তী কোন সংখ্যা দিয়ে কোন সংখ্যাকে 237 দিয়ে ভাগ করা যাবে 10,000-এর পরবর্তী, তাহলে উত্তরটা আমরা লিখতাম 10,191। যাই হোক, আমাদের বোঝা গেলেই হবে উত্তরটাকে আমরা সঠিকভাবে এখন পরীক্ষাতে যাই আসুক আমরা সঠিকটা করতে পারবো। চলে যাচ্ছি পরের অঙ্ক। The smallest number by which 2187 is to be divided so that the quotient may be a perfect square. কি করব? অর্থাৎ আমাকে জানতে চেয়েছে যে এই সংখ্যাটাকে কোনো একটা এরকম ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। প্রথমে 3 দিয়ে করলে আসবে 729, তারপরে 3 দিয়ে করলে আসবে 243, তারপর 3 দিয়ে আসবে 81, 3 দিয়ে করলে আসবে 27, 3 দিয়ে করলে আসবে 9, আবার 3 দিয়ে করলে আসবে 3, আবার এখানে 3 দিয়ে করলে আসবে 1। অর্থাৎ 2187 ইকুয়াল টু 3 ইন্টু 3 কটা আছে? 2, 4, 6, 7টা। 2, 4, 6, 7। আমরা বর্গমূলের ক্ষেত্রে কি জানি? যে জোড়া জোড়া থাকলে এটার বর্গমূল করা যায়। আমাকে বলেছে কোন সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে। আমাদের দেখতে পাচ্ছি যে 3 সংখ্যাটা 7টা রয়েছে। যদি এই 3টাকে আমরা হাটিয়ে দিতে পারি, বাকিগুলো জোড়া জোড়া, তাহলে এইটা থেকে এইটা পর্যন্ত হয়ে যাবে পারফেক্ট স্কয়ার। অর্থাৎ এই যে 3 সংখ্যাটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে বাকিটা হয়ে যাবে পারফেক্ট স্কয়ার। তাহলে 3 হয়ে যাবে উত্তর। যদি গুণ করতে বলতো তাহলেও উত্তরটা 3ই হতো। কেন? না, এর সাথে একটা যদি 3 গুণ করে দিতাম তাহলে কি হতো?
3টে জোড়া আছে, 4টে জোড়া হয়ে যায়। অর্থাৎ এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ ভাগ করতে গেলেও 3 দিয়েই আমাকে ভাগ করতে হবে, গুণ করতে গেলেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। তাহলে উত্তর হয়ে গেল 3, অপশন এ। চলে যাচ্ছি পরের অঙ্ক। দি অ্যামাউন্ট ফ্রম ₹360 ফর 1 year 4 months at 2 পিসি অর্থাৎ পার্সেন্ট পার অ্যানাম। আমাকে অ্যামাউন্ট বের করতে দিয়েছে। অ্যামাউন্ট কথাটির অর্থ হলো সুদ আসল। সুদের সাথে আসল যোগ করলে যেটা হয়। অর্থাৎ 1 বছর 4 মাসের রেট অফ ইন্টারেস্ট কত? 2%। 1 বছর 4 মাস। এটাকে আমরা বছরে পরিণত করি। তাহলে 1 পূর্ণ 4 এর 12 এত বছর। 4 এর 12টাকে কাটাকুটি করলে আসবে 1 এর 3, অর্থাৎ 3 একে 3 আর 1 এ 4 এর 3 বছর। এরপর আমাদের নরমাল যেটা সূত্র হয়, I সমান পি, আর হচ্ছে 2%, টি কত? 4 এর 3 বাই 100। এর ইন্টারেস্ট পাবো। কি হবে? এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম। 3 12 36 হবে, অর্থাৎ 2 5। অর্থাৎ কত আসবে? 12 4 48 বাই 5। 48 বাই 5 এর অর্থ 9.60। এটা হয়ে যাবে আমার ইন্টারেস্ট আই। আমাকে কি জানতে চেয়েছে? অ্যামাউন্ট। অ্যামাউন্ট কথাটির অর্থ কি? সুদ আসল। অর্থাৎ সুদের সাথে আসল যোগ করতে হবে। এটা ইন্টারেস্ট, আমাকে সাথে প্রিন্সিপাল যোগ করতে হবে। প্রিন্সিপাল কত ছিল? 360। অর্থাৎ হয়ে যাবে 369.60। এটা হয়ে যাবে সুদ আসল। অপশন ডি, 369.60। এটা হয়ে গেল আমাদের সুদ আসল। সোজা অঙ্কই ছিল, সিম্পল ইন্টারেস্টের বেসিক কিছু অঙ্ক। চলে যাচ্ছি পরের অঙ্কে। কি আছে? একটা সিম্পলিফিকেশন করতে দিয়েছে। এই যে উপরের লাইনটা দেওয়া আছে, এটা সিম্পল এই রুলের অঙ্ক, বদমাশ রুল যেটাকে বলা হয়। এই রুলটাকে একটুখানি চেঞ্জ করে এই জায়গায় একটা ভি লিখে দেওয়া হয়। এটা কি? মূলত এই ভিটাকে, এটা অ্যাকচুয়ালি বদমাশ রুল নিয়ে আমি পরবর্তীকালে একটা আলাদা ভিডিও বানানোর ইচ্ছা আছে। এই মুহূর্তে বলে রাখি যে সংক্ষেপে, যে ভিটা হচ্ছে বারকে ডিনোট করে। বার কোনটা? এই যে 3 - 2 যেটা আছে, যে মাথায় যেটা দেওয়া রয়েছে, এটাতে কি কাজটা কি না, যদি এরকম কোথাও দেওয়া থাকে তো ওই কাজটাকে সেপারেটলি আগে করে নিতে হবে, অর্থাৎ ওটা আলাদা এবং প্রথম করে নেব। এই বার যেটাকে বলা হয় মাত্রা বন্ধনী বা বার। তো অঙ্কে চলে যাচ্ছি আমি। এই কাজটা আগে করবো, অর্থাৎ 3 থেকে 2 বাদ দেবো, তাহলে এটা হবে 1। এরপরে কার কাজ হবে? ফার্স্ট ব্র্যাকেট। 5 এর সাথে 1 যোগ হলে এটা কত হয়ে যাবে? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে চলে আসবে 6। ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। এরপর চলে আসবে সেকেন্ড ব্র্যাকেটে। কি হবে? 2 - 6, 2 - 6 অর্থাৎ -4। এটা হয়ে গেল আমার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এরপরে কি আছে? 3 - 1 এইটা। এইটা আমার থার্ড ব্র্যাকেটের মধ্যে। তাহলে এটাকে কি লিখবো? 3 - 1 মাইনাসে মাইনাসে +4। অর্থাৎ 3 আর 4 বা 3 থেকে 1 বাদ দিই, কত হবে? 2 প্লাস হয়ে গেল 4 অর্থাৎ 6। এটা হয়ে গেল থার্ড ব্র্যাকেটের কাজ। 5 থেকে আবার বলা আছে মাইনাস, থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল 6, অর্থাৎ উত্তর হয়ে যাবে -1। অপশন বি। এটা বদমাশ রুলের একেবারে সিম্পল একটা অঙ্ক। এর মধ্যে নতুনত্ব বা জটিলতা কিছু নেই, পরপর করে যেতে হবে। শুরু একটাই করতে হবে, যেটা যে এর শুরুটা করব আমি বার বা মাত্রা বন্ধনী দিয়ে। চলে যাচ্ছি পরের অঙ্কে। কি আছে? দি লিস্ট নাম্বার হুইচ অন অ্যাডিং 10 এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 48 72 84। অর্থাৎ সব থেকে ছোট কোন নাম্বারের সাথে 10 যোগ করলে সেই সংখ্যাটি 48 72 84 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে যে এই 48 72 84 দিয়ে ভাগ করা যাবে এরকম সব থেকে ছোট সংখ্যাটা হলো এদের এলসিএম। এদের এলসিএম হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, যেটাকে এদের দিয়ে ভাগ করা যাবে। তাহলে এদের এলসিএমটা বের করব। কি করব? আমাদের যেটা ভাগ পদ্ধতিতে এলসিএম করি, 48 72 84। একে আমি 2 দিয়ে করব। 2 দিয়ে করলে কত আসবে? 24 36 দিয়ে 72 42। আবার এটাকে 2 দিয়ে যাবে, 12 18 দিয়ে 36 21 দিয়ে 42। আবার এখনো 2 দিয়ে যাবে, 6 9 21। এখন 3 দিয়ে গেলে 2 3 7, আর যাবে না।
অর্থাৎ লসাগু কত হলো? এলসিএম 2 ইন্টু 2 ইন্টু 2, 3টে 2, তারপরে আছে 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 7। এই টোটালটার আমাদেরকে গুণ করে নিতে হবে। গুণটা করে নেবো আমরা আলাদা করে। 4টে 2 আছে, 4 দুগুণে হবে 16, 3 3-এ 9, 7-এ 63, অর্থাৎ 16 ইন্টু 63 যদি করি, 16 3 কত হবে? 48-এর 8, 4 থাকবে, 16ই 96, আর হচ্ছে 4 হলে এইটা 1008। 1008 হয়ে গেল এদের লসাগু। অর্থাৎ প্রথম যে সংখ্যাটা লঘিষ্ঠ সাধারণ গুণ সব থেকে যেটা ছোট সংখ্যা এলসিএম, সেটা কত? 1008। 1008 হলো সেই সংখ্যা যাকে 48, 72, 84 দিয়ে ভাগ করা যাবে। কিন্তু অঙ্কটা একটু আলাদা বলা আছে যে কোন সংখ্যার সাথে 10 যোগ করলে এটা পাবো। তাহলে কোনো একটা সংখ্যা যার সাথে 10 যোগ করলে আমরা পাবো 1008, অর্থাৎ সংখ্যাটা এর থেকে ছোট, তার থেকে 10 বাদ দিয়ে দেবো। এর থেকে যদি আমরা 10 বাদ দিয়ে দিই কত আসবে? 998। তাহলে এই সংখ্যাটার সাথে যদি 10 আমরা যোগ করে দিই তখন এটা পাবো। সেটা কিনা 48, 72, 84 দিয়ে ভাগ করা যাবে। অনেকে এর সাথে 10 যোগ করে 1018 উত্তর অপশন বি দেবে, সেটা ভুল হয়ে যাবে। আমাকে বলেছে যে কোন সংখ্যার সাথে 10 যোগ করতে হবে, এর সাথে 10 যোগ করতে বলেনি। কারণ এর সাথে যদি 10 যোগ করে দিই সেই সংখ্যাটা আর 48, 72, 84 দিয়ে ভাগ করা যাবে না। আমাকে জানতে চাই যে লিস্ট নাম্বার হুইচ অন অ্যাডিং 10 ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই, 10 যোগ করার পর সেটা ভাগ করা যেতে হবে। অর্থাৎ আমাদের উদ্দেশ্যে পৌঁছাতেই হবে 1008। কিভাবে পৌঁছাবো না? কোনো একটা সংখ্যার সাথে 10 যোগ করে 1008 হবে। তাহলে সংখ্যাটি কত হবে? 998, অর্থাৎ অপশন সি হবে এর সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের অঙ্ক। কি আছে? এ গার্ডেনার প্ল্যান্টস অ্যান্ড অর্চার্ড উইথ 5 7 7 6 ট্রিজ and arranges them so that the number of rows and equal the number of trees, অর্থাৎ যতগুলো রো আছে ততগুলো গাছ আছে। জানি আমরা এই ধরনের অঙ্কের কি হয়, যে নাম্বারটি দেওয়া থাকে সরাসরি আমরা এর বর্গমূল করে দেবো। এর বর্গমূল করার অনেক রকম উপায় থাকতে পারে। কি রকম বর্গমূল দেখো, অপশন গুলো দেখে নেবো। 74, 75, 76, 77 দু রকম ভাবে করা যেতে পারে। সব থেকে সোজা হচ্ছে এই 75 সংখ্যার বর্গ করা। কেন? কারণ কোনো সংখ্যার ডান দিকে যদি 5 থাকে তার বর্গ করার নিয়ম কি? 5 এর জন্য হয়ে যাবে 25, যে সংখ্যাটি থাকবে তার সঙ্গে তার পরের সংখ্যার গুণ। 7 আছে, 7 পরের সংখ্যা 8, 7 8 56, অর্থাৎ 75 বর্গ হচ্ছে 5625। আচ্ছা, ডান দিকে 6 আছে, এর বর্গমূল হতে পারে তার একক সংখ্যা 6 থাকবে অথবা 4। কারণ কি, 4 এর বর্গ হলে তার হয় 16, আর 6 এর বর্গ হলে 36, অর্থাৎ এককের অঙ্ক 6 থাকতে গেলে বর্গমূল 4 অথবা 6 হবে। অর্থাৎ এখানে যে আমাদের অপশন বি আছে এটাও হবে না, ডি আছে এটাও হবে না। কেন না? যদি 75 হতো তাহলে উত্তর আসতো এইটা, 77 হলে ডান দিকে 7 7 49, অর্থাৎ 9 থাকতো, কিন্তু আছে কত ইউনিট ডিজিট? 6। তাহলে উত্তর 74 অথবা 76 হবে। কিন্তু এই যে 75 সংখ্যাটা, 74 তার থেকে ছোট, 76 বড়, তার মাঝে আছে 75। এই যে 5 6 2 5, এটা কি? 75। যেটা আমাদের যেতে হবে যে এই সংখ্যাটা এটা তার থেকেও বড়, 5 7 7 6, অর্থাৎ উত্তরটা আসবে 76, 76। 74 হবে না, কারণ 74 যদি হতো তার বর্গমূল, তার বর্গ 5 6 2 5 এর থেকে কম হতো। এটা আমাদের বেশি দেওয়া রয়েছে, সেই জন্য উত্তর হয়ে যাবে 76। এটা হচ্ছে আমাদের অঙ্ক না করে উত্তর লিখবো, অপশন হয়ে যাবে সি। অথবা যেটা আমাদের ভাগ পদ্ধতিতে বর্গমূল, কি করব, দুটো দুটো করে নেবো। 28 64 হয়, হবে না। 7 7 49, বিয়োগ করলে কত আসবে? 17, 8 7 6, 7 এর ডবল কত আছে? 14, এক্ষেত্রে 6 খাবে, 6 6 6 36, 87, অর্থাৎ 76 হয়ে যাবে বর্গমূল, 76 হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। অর্থাৎ একটা বাগান 76টা সারি আছে এবং প্রতিটা সারিতে 76টা করে গাছ আছে, তবে মোট গাছের সংখ্যা হবে 5776। এটা বর্গমূল চ্যাপ্টারের বেসিক একটি অঙ্ক। সৈন্যদলের জন্য এই একই সৈন্যদল বা ছাত্রছাত্রীদের একই সারিতে সাজানো হলো, এতগুলো বেড়ে গেল, এই একই কনসেপ্টে এই অঙ্ক হবে। চলে যাচ্ছি পরের অঙ্ক। দ্য ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ফর 5 ইয়ার্স at 6% ইজ 75। সাম কত? আমাদের প্রিন্সিপালটা বের করতে দিয়েছে। কি বলেছে? 5 বছর 5 ইয়ার্স 6% করে, অর্থাৎ মোট সুদ কত? 30%। এই 30% সুদ সমানই বলা আছে আমাদের 75 টাকা। সাম অর্থাৎ 100% কত হবে?
যাদের একটু ক্যালকুলেশনের আইডিয়া আছে, আমরা জানি 30% সমান 75 আসছে কি করে, 2.5 গুণ করে। অর্থাৎ 100% সমান কি করবে, এর সাথে 2.5 গুণ করবো, হয়ে যাবে 250। কি করে এলো না, 30-এর ডবল হচ্ছে 60, 30-এর ডবল অর্থাৎ 2 গুণ, আর অর্ধেক হচ্ছে 15, 60-এর সাথে 15 যোগ করলে হয় 75। অর্থাৎ 30-এর সাথে 2.5 গুণ করলে আসে 75। অথবা যদি কেউ জটিলতা না বুঝতে পারে, 30% সমান 75, 1% সমান 75/30, 100% সমান ইন্টু 100। কেটে গেল 3×25 75, 25 ইন্টু 10 অর্থাৎ 250 হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর, অপশন সি কারেক্ট। চলে যাচ্ছি পরের কোশ্চেন, কি আছে, দি ফ্র্যাকশন বাই হুইচ 35/42 শুড বি মাল্টিপ্লাইড, অর্থাৎ 35/42 কে কোন ফ্র্যাকশন দিয়ে গুণ করলে, সো দ্যাট দি স্কোয়ার রুট অফ দি প্রোডাক্ট, এদের গুণফলের বর্গমূল হবে 1। আচ্ছা, কোন সংখ্যার বর্গমূল 1 হয়, আমরা জানি যে এরই বর্গমূল করলে একমাত্র আমরা 1 পাবো। অর্থাৎ প্রোডাক্ট যেটা হবে 35-এর 42, এর সাথে কিছু একটা গুণ হবে, এদের প্রোডাক্ট আসবে 1, তবেই এই 1-এর বর্গমূল করলে আমরা 1 পাবো। তাহলে প্রোডাক্টটা কত হবে সেটাই আমাদের জানতে চেয়েছে। সিম্পল হয়, এটা যদি x হয় তাহলে x সমান কি হবে, 1/35-এর 42, অর্থাৎ এর উল্টোটা। আমরা জানি কোন একটা ফ্র্যাকশনকে যদি ফ্র্যাকশন a বাই b হয়, তাকে যদি আমরা b বাই a দিয়ে গুণ করে দিই, a a কাটবে, b b কাটবে, এটা হয়ে যাবে 1। অর্থাৎ এই 35-এর 42-কে যদি আমরা 42-এর 35 দিয়ে গুণ করি, তাহলে 35 কেটে গিয়ে এখানে 1, 42 কেটে গেলে 1, 1 আর 1 গুণ করে আসবে, এই 35-এর সঙ্গে 35 কাটবে 1, 42-এর সাথে 42 কাটবে 1, 1 আর 1 গুণ করলে আসবে 1, তার যদি আমরা বর্গমূল করি সেটা আসবে 1। অর্থাৎ ভগ্নাংশটা হওয়া উচিত 42/35। অপশন নেই, কি করবো, এটাকে কাটাকুটি করবো, কত দিয়ে যাবে, 7 দিয়ে, 7 6 42, 7 5 35, সেটাও অপশনে নেই। এই অপ্রকৃত ভগ্নাংশে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেবো, 5 1 5, 1 পড়ে থাকবে 1/5, অর্থাৎ 1 পূর্ণ 1/5, এটা অপশনে আছে, অপশন এ, এটা হয়ে যাবে আমাদের উত্তর। কোশ্চেনটা একই রকম, শুধুমাত্র একটুখানি ঘুরিয়ে দিয়েছে। চলে যাচ্ছি পরের অঙ্ক। ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ফর 3 years 4 months ইজ 2/15 অফ দি প্রিন্সিপাল। অর্থাৎ কি বলা আছে, টাইম, কিটা কি বলেছে, 3 বছর 4 মাস, একে আমি লিখলাম 3 পূর্ণ 4/12 বছর। 4/12টাকে কাটাকুটি করে আমরা 1/3 লিখতে পারি, 3 3 9 আর 1 10/3 বছর। টাইমটা আমি পেয়ে গেলাম 10/3 বছর। কি জানতে চেয়েছে, রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, এই যে 2/15 অফ দি প্রিন্সিপাল, এটা হলো যদি ইন্টারেস্ট হয়, আমি ধরে নিতে পারি এটা হচ্ছে আমার প্রিন্সিপাল, এটা হচ্ছে আমার ইন্টারেস্ট 2, অর্থাৎ 15 টাকা যদি আমার প্রিন্সিপাল হয়, ইন্টারেস্ট হচ্ছে 2 টাকা। আমি সেই ডেটাগুলোই পুট করে দেবো, আলাদা করে আমার 100 ধরার দরকার হবে না। আমরা জানি রেট অফ ইন্টারেস্ট আর সমান ক্যাপিটাল I ইন্টু 100 বাই পি ইন্টু টি। আই সমান কত আমরা ধরে নিচ্ছি 2 ইন্টু 100, পিটা কত 15, টি কত 10/3, এইখানে 10/3 লেখা, নিচে 3, 3টার উপর আবার উঠে চলে আসবে ভগ্নাংশের যেটা নিয়ম অনুযায়ী। এটাকে কাটাকুটি করব, 5 2, অর্থাৎ 2 2 4 হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। আমাকে কি জানতে চেয়েছে, রেট পার্সেন্ট পার অ্যানাম। আচ্ছা, এখানে তো অপশনগুলো রুপিস দেওয়া রয়েছে, রুপিস হওয়ার কথা নয়, কিন্তু পার্সেন্টেজ হওয়ার, অর্থাৎ 4%, অপশন বি হবে এর সঠিক উত্তর। 4% পার অ্যানাম হলো রেট অফ ইন্টারেস্ট। চলে যাচ্ছি পরের অঙ্ক। এইচসিএফ এন্ড এলসিএম, লসাগু আর গসাগু। এইচসিএফ মানে হচ্ছে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এলসিএম হলো লিস্ট কমন মাল্টিপল বা লসাগু। অফ টু নাম্বারস ইজ 9 and 270, if one number is 254, the other number। আমরা এক্ষেত্রে কি সূত্র অ্যাপ্লাই করব, এখন ওটা খুব রেলিভেন্ট, যে এইচসিএফ ইন্টু এলসিএম সমান প্রোডাক্ট, অর্থাৎ গুণফল, প্রোডাক্ট অফ দি টু নাম্বারস, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। কি কি আছে, 9 ইন্টু 270, আমরা পেয়ে গেলাম সংখ্যা দুটির গুণফল, এটা সমান কি হবে
একটা সংখ্যা 54, অপরটা আমরা জানি না x, তাহলে x সমান কি হবে 9 ইন্টু 270/54। 9 6 54, 6 দিয়ে এটাকে ভাগ করবো আমরা, 6 4 24, 6 5 30, অর্থাৎ 45। 45 হয়ে গেল অপর একটি সংখ্যা, অর্থাৎ লসাগু ইন্টু গসাগুটাকে অপর সংখ্যা দিয়ে আমরা ভাগ করে দেবো, পেয়ে যাবো আর একটা সংখ্যা। একটা সংখ্যা দেওয়া আছে 54, অপর সংখ্যাটা হয়ে যাবে 45। চলে যাচ্ছি পরের অঙ্ক। কি আছে? স্ট্যান্ডিং অন এ সাইড অফ এ রেলওয়ে ট্র্যাক এ ম্যান ফাইন্ডস দ্যাট ট্রেন অফ লেংথ 280 মিটার ক্রসেস হিম ইন 14 সেকেন্ড। অর্থাৎ একটা লোককে ক্রস করার অর্থ ট্রেন ট্রেন কি করে, কোনো লোক, কোনো টেলিগ্রাম পোস্ট, টেলিগ্রাফ পোস্ট, গাছ, কোনো খুঁটি, কোনো মানুষকে অতিক্রম করার অর্থ ট্রেন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই 14 সেকেন্ড সময়ে ট্রেন কি করেছে, 280 মিটার ক্রস করেছে। অর্থাৎ 1 সেকেন্ডে কত গেছে, 280/14 সমান 20 মিটার। তাহলে ট্রেনের যদি আমি গতিবেগ ধরি, স্পিড কত হবে, 20 মিটার পার সেকেন্ড। স্পিড অফ দ্য ট্রেনই জানতে চেয়েছে, কিন্তু অপশন আছে কিলোমিটার পার আওয়ারে, অর্থাৎ মিটার পার সেকেন্ডকে আমি কিলোমিটার পার আওয়ার গেলে 18 র 5 দিয়ে গুণ করতে হয়। কিলোমিটার পার আওয়ার, 5 4 20, 4 18 72, এত কিমি পার আওয়ার। অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের অঙ্ক, অর্থাৎ লাস্ট অঙ্ক, 50 নম্বর অঙ্ক। HCF অফ টু নাম্বার পি, এলসিএম কিউ। একটা নাম্বার বলা আছে আর অপর নাম্বারটা কত। একটু আগে আমরা করলাম যে দুটো সংখ্যার এলসিএম ইন্টু এইচসিএফ সমান দুটি সংখ্যার গুণফল। আমাদের এক্স যদি দরকার হয়, অপর সংখ্যাটা কি হবে, পি কিউ বাই আর। পি কিউ বাই আর, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। আচ্ছা, এই সঙ্গে আমরা বলে নিই যে আমরা টোটাল এখানে 31টা অঙ্ক করলাম। টোটাল অঙ্ক ছিল আমার 50টা। 50টার মধ্যে প্রথম দুটো ভিডিওতে 19টার মতো অঙ্ক করা হয়েছিল, বাকি 31টা অঙ্ক এই ভিডিওই করা হলো। এর সাথে সাথে কি হলো না, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি ক্লার্কশিপ 2007 সালের ফার্স্ট শিফটের যে কোশ্চেন ছিল, তার যে 50টি অঙ্ক ছিল, সেই 50টি অঙ্কের সলিউশন আমরা করে ফেললাম। সবাইকে অনুরোধ করব বাকি ভিডিওগুলো দেখতে যদি প্রয়োজন মনে হয়, এবং কমেন্টে জানাতে যে এর মধ্যে কি কি ভুল থাকতে পারে বা কি কি ইমপ্রুভ করা যেতে পারে। আমরা পরবর্তীকালে আরো কিছু ভিডিও নিয়ে আসবো। প্রিভিয়াস ইয়ার ছাড়াও আরো কিছু ভিডিও থাকবে। প্রিভিয়াস এর ছাড়াও সামনে যে কিছু কিছু পরীক্ষা আসছে, ফুড এবং ডব্লিউবিপি বা কেপি বা জেল ওয়ার্ডার বা ক্লার্কশিপ, অনেকগুলোই পরীক্ষা আসছে। আস্তে আস্তে আমরা সেই পরীক্ষাগুলোরও অঙ্কগুলোকে সলিউশন করার চেষ্টা করব। এটা ছিল আমাদের আজকের লাস্ট ভিডিও। সবাইকে ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। আগের ভিডিওতে বেশ কিছু কিছু ভিউ এসেছে, যদিও সেটা সংখ্যায় খুবই অল্প, তাও কিছু ভিডিও এসছে। সবাইকে অনুরোধ করব ভিডিওগুলোকে দেখার জন্য যদি প্রয়োজন হয়। ধন্যবাদ।